ধন্যবাদ। আমি প্রথমেই ভয়েস ফর রিফর্ম এবং ব্রেইন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমার মনে হয় অর্থনীতি শুধু না, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং স্টেবিলিটি সেটার পার্সপেক্টিভে পারহ্যাপস হোয়াট ডিজার্ভস দ্য হাইয়েস্ট অ্যাটেনশন ফ্রম আ পলিসি অ্যান্ড পলিটিক্যাল কনসিডারেশন, সেই বিষয়টা আলোচনার অবতারণা করার জন্য ফিসকাল, আমাদের ওভারঅল ফিসকাল ম্যানেজমেন্ট। তার সাথে সাথে আমি জ্যোতি ভাইকেও ধন্যবাদ জানাই। আই থিঙ্ক যদিও ইউ আর ব্রেকিং আপ আ লিটল বিট, বাট আই থিঙ্ক উই গট দ্য মেসেজ ভেরি ক্লিয়ারলি, প্লাস আপনার প্রেজেন্টেশন ইজ ভেরি ক্লিয়ার এবং খুব ইম্পর্টেন্ট কয়েকটা ইস্যুতে পার্সপেক্টিভ আপনি এখানে নিয়ে এসছেন। পার্টিকুলারলি আমাদের কী ধরনের সমস্যা বা মানে আমরা ইনহেরিট করেছি এবং যেগুলো আমাদের সামনের দিনে আমাদেরকে ভোগাতে থাকবে, এটা থেকে খুব কুইক রেজলিউশন হয়তো নাই, মানে দ্যাটস ওয়ার আই স্টার্ট ফ্রম, রাইট? তো ফাহিম ভাই, দুটো জিনিস, একটা হলো আপনি ট্যাক্স নিয়ে বলেছেন, এবং আমরা যখন এই দাওয়াতটা নিয়ে, মানে আজকের অনুষ্ঠানটা নিয়ে ফাহিম ভাই আমার সাথে ফোনে আলোচনা করে, ইট ওয়াজ ভেরি স্পেসিফিক অন রেভিনিউ, বাট থ্যাঙ্কফুলি আই এম গ্ল্যাড যে অ্যাকচুয়ালি জ্যোতি ভাই রেভিনিউর একটা লেভেল উপরে গিয়ে ফিসকাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছে। হ্যাঁ, কারণ আসলে এটা উই নিড টু look at it from that bigger picture, which has got both the revenue side but also expenditure and governmental overall fiscal discipline. তো আমি দেখি যে বাংলাদেশে আগামী সরকার তিনটা ফিসকাল, আমাদের যে ওভারঅল আর্থিক ব্যবস্থাপনা রাষ্ট্রের ফিসকাল ম্যানেজমেন্ট, সেখানে তিনটা বড় ইস্যু নিয়ে দায়িত্ব নিতে যাচ্ছে। একটা হলো ডেট, আমাদের যে ডেট সাস্টেইনেবিলিটি, আমাদের ঋণের যে সাস্টেইনেবিলিটি। দ্বিতীয়, আমাদের রেভিনিউ, ওভারঅল রাজস্ব রেভিনিউর অবস্থা। আর তৃতীয়ত আরেকটা জায়গা আছে যেটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ওভারঅল পাবলিক এক্সপেন্ডিচার, সেটার সাথে জড়িত, পার্টিকুলারলি যেই জায়গাটায় বড়, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা। তো কেন আমি বলছি, 2 মিনিট আমি একটু ব্যয় করি যে কেন এগুলা ইস্যুস, ওয়াই আর দ্য ভ্যালিড ইস্যুস। আমার মনে হয় ঋণের দিক থেকে বাংলাদেশ যে একটা শুধু টিকিং টাইম বম না, মানে সেই টাইম বমের একটা অংশ যে অলরেডি মানে এক্সপ্লোশনের প্রসেসে আছে, আমার মনে হয় এটা নিয়ে নতুন করে আর আলোচনার দরকার নেই। ইফ আই জাস্ট গিভ ইউ সাম নাম্বার, 2025-এ বাংলাদেশের, আমি এক্সটার্নাল ডেটটাতে একটু ফোকাস করি বিকজ সেই জায়গায় প্রবলেমটা বা রিস্কটা বেশি। $113 বিলিয়ন আমাদের টোটাল এক্সটার্নাল ডেট বাংলাদেশের। এর মধ্যে পাবলিক ডেট 4/5, মানে অ্যাবাউট $93 বিলিয়ন। এখন যে কোনো দেশের তো পাবলিক ডেট, ফরেন ডেট থাকবেই, এটাতে তো অবাক হওয়ার কিছু নাই, খারাপ মানে একেবারে থাকলেই খারাপ হওয়ার কিছু নাই। কিন্তু যেটা প্রবলেম, এটাকে অল্প সময়ের মধ্যে 2017-18 থেকে 24-এর মধ্যে যেই এক্সেসিভ রেটে বাড়ানো হয়েছে এবং যেই কারণগুলোতে এই রেট ডেটগুলো নেওয়া হয়েছে, সেই জায়গাতে সমস্যা। এক্সেসিভ রেটটা বোঝানোর জন্য আপনাদের একটু বলি, 2025-এর মার্চ পর্যন্ত, কারেন্ট ফিসকাল ইয়ারে, লাস্ট ইয়ারে আমি বলছি, লাস্ট ইয়ারে 24-25 ফিসকাল ইয়ার যেটা, সেখানে তার আগের ফিসকালের তুলনায় 23% এক্সটার্নাল ইন্টারেস্ট পেমেন্ট ইনক্রিজ করেছে। 23% এক বছরে। বাট দ্যাটস নট অল, ইটস প্রিটি ব্যাড 23% এক বছরে হলে। কিন্তু ইফ ইউ কম্পেয়ার ইট ওভার টাইম, ফিসকাল ইয়ার 2021-এর তুলনায় ফিসকাল 25-এ 246% ইনক্রিজ করেছে। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি হরিফাইং, কারণ এই ডেটগুলা একটা হলো যে পে করতে হবে, আরেকটা হলো আমার সেটার জন্য ফরেন কারেন্সি আমার মোবিলাইজ, বা আমি যে খুব কষ্ট করে এক্সপোর্টস, রেমিটেন্সেস, পারহ্যাপস মিগার এফডিআই না ধরলেই চলে, অ্যান্ড দেন ফার্দার বাজেট সাপোর্টে আমি লোন নিচ্ছি ফরেন, সেগুলোর কিন্তু একটা বড় অংশ আমার চলে যাচ্ছে এটার জন্য। অ্যান্ড দিস ইজ নট অল, এটা সামনের দিনটায় আর একটু বাড়তে যাচ্ছে, কারণ আমাদের ডেট অ্যাকিউমুলেট করে গেছে, পুঞ্জীভূত হয়ে গেছে। সো দ্যাট ইজ আমার ডেট সাস্টেইনেবিলিটি। আর যদি আমি ওভারঅল ডেট বলি, আমার এক্সটার্নাল ডেট টু জিডিপি 11% ছিল 2019-20 অর্থ বছরে, সেটা 24-এর মধ্যে, ফিসকাল ইয়ার 24, যেখানে পূর্বের পতিত সরকার শেষ করেছে, সেখানে এটা অলরেডি 16%-এ চলে গেছে। এর বাইরে কিন্তু আরেকটা বড় জায়গা আছে যেটা এই ডেটের ট্রান্সপারেন্সিতে একটা বড় ভূমিকা রাখে। এই যে 16%, এর বাইরে কিন্তু আছে স্টেট গ্যারান্টিজ, সভরেন গ্যারান্টিজ। আমার যখন স্টেট ওন এন্টারপ্রাইজেস, বাট আরেকটা আছে স্ট্যাটুটরি
অ্যাকাউন্টিং অর্গানাইজেশনস, সরকারি মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট, এজেন্সির বাইরে দুই রকম আছে, স্টেট ওন এন্টারপ্রাইজেস অ্যান্ড এসএওস, স্ট্যাটুটরি অ্যাকাউন্টিং অর্গানাইজেশন। এরা যে লোন নিচ্ছে বিদেশ থেকে, সেখানে স্টেট গ্যারান্টি যেটা যায়, সে কন্টিনজেন্ট লাইবিলিটি, এবং সেটা কিন্তু আমাদের সরকারের বা পাবলিক আমাদের রাষ্ট্রের লাইবিলিটির মধ্যে চলে আসছে। দ্বিতীয় যেটা আমি বললাম যে আমার এটার সাথে আমি একটু যদি বলে দিই, পাবলিক ইনভেস্টমেন্ট রেভিনিউটা বড়, এই জন্য একটু পরে আসি। পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, যেখানে আমার বাজেটের একটা অংশ আপনি জানেন যে রিকারেন্ট বাজেট, যেটা সরকারের ব্যয়, বেতন ভাতা এগুলোতে যায়, কিন্তু আমার বড় বাজেটটা হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের, ঠিক আছে? এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা পুরোটাই সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার সাথে জড়িত, পাবলিক ইনভেস্টমেন্ট। সেইখানে মেজর প্রবলেম আছে, যেটা গিয়ে আবার মানে চাপ ফেলে হচ্ছে ফার্দার ডেট রিকোয়ারমেন্টে, এবং যেটা চাপ ফেলে আমার যে রেভিনিউ, যেটা যথাসামান্যই আমি কালেক্ট করি, সেটার প্রপার ইউটিলাইজেশনে, কারণ সেখানে লিকেজ আছে, ইনএফিসিয়েন্সিজ আছে। এবং কয়েকটা যদি আমি উদাহরণ দিই, আমার প্রাতিষ্ঠানিক যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, এই পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সেখানে একটা বড় ফ্র্যাগমেন্টেশন আছে। যেমন আপনার এখানে দুইটা মন্ত্রণালয় যেই ধরনের বাজেটই হোক, মানে স্বাস্থ্য, শিক্ষা, রোডস, সিকিউরিটি, হেলথ, দুটা মিনিস্ট্রি কমন, ফাইন্যান্স মিনিস্ট্রি যেখানে ফাইন্যান্স ডিভিশন তারা বাজেট অ্যালোকেশন করে, আর হলো প্ল্যানিং মিনিস্ট্রি যারা এটার ওভারঅল প্ল্যানিং কোঅর্ডিনেশনটা করে, অ্যান্ড দেন কামস দ্য সেক্টরাল মিনিস্ট্রি, ধরেন এলজিআরডি আসলো, বা এডুকেশন মিনিস্ট্রি বা কমার্স মিনিস্ট্রি। এই তিনটা জায়গায় কোঅর্ডিনেশন একেবারে নাই বললেই চলে। দ্বিতীয়ত হলো আপনার যে ইনভেস্টমেন্ট পাইপলাইন যেটাকে আমরা বলি, সেই ইনভেস্টমেন্ট পাইপলাইনটাকে, ওয়েদার পাবলিক ইনভেস্টমেন্ট, আমি সরকারি বিনিয়োগের কথা বলছি, যেখানে সবচেয়ে বড় বাজেটের ইউটিলাইজেশনটা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে, সেখানে আপনার ক্লিয়ার ক্রাইটেরিয়া নাই, ইনকনসিস্টেন্ট কিছু পার্শিয়াল ক্রাইটেরিয়া আছে, যার ফলে হোয়াট ইজ এ গুড প্রজেক্ট, হোয়াট ইজ এ ব্যাড প্রজেক্ট, হোয়াট ইজ এ নিডেড প্রজেক্ট, হোয়াট ইজ নট, হোয়াট ইজ এ টাইমলি প্রজেক্ট অ্যান্ড হোয়াট ক্যান ওয়েট, অ্যান্ড হোয়াট ইজ এ ফিজিবলি কস্টেড প্রজেক্ট অ্যান্ড হোয়াট ইজ নট, সেই জায়গাগুলো একেবারেই মানে প্রাতিষ্ঠানিকভাবে দেখা যায় না। আগের সরকারের সময় তো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেটাতে ক্রাইটেরিয়া থাকলেও হয়তো সেটা ভেঙে ফেলতো, কিন্তু এখনও সেই ক্রাইটেরিয়াটা নাই। সুতরাং আগামী সরকার কিন্তু সেই জায়গাটায় এসে পড়বে। আর ইভেন প্রজেক্ট, সরকারি প্রকল্প ব্যবস্থাপনা, যেখানে পাবলিক এক্সপেন্ডিচারের যে নিডটা, এখানে কখনো লাইফ সাইকেল কস্ট দেখা হয় না, অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, ওএনএম যেটাকে বলি, ওভারঅল আদার লাইফ সাইকেল কস্ট, যার ফলে হয় কি, প্রজেক্ট একটা টাকা দেয়, হ্যান্ড ওভার হয়ে যায়, দেন প্রজেক্টস বা যে কাজটা করা হয়, সেটা ব্রিজ হতে পারে, স্কুল হতে পারে, হসপিটাল হতে পারে, পাবলিক সিকিউরিটি হতে পারে, বা গ্রোথ সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেটা খোরাতে থাকে। খোরাতে যখন থাকে তখন দেখা যায় যে 15-20 বছরের আগে ওখানে কোনো হয়তো ইনফ্রাস্ট্রাকচার হলে ফার্দার ইনভেস্টমেন্ট দরকার হতো না, 2 বছর পরেই আবার নতুন পাবলিক এক্সপেন্ডিচার সেটার জন্য প্রয়োজন হয়ে যেতে পারে। সো পিআইএম। ফাইনালি 3 নাম্বার জিনিস, রেভিনিউ। এটা কেন খারাপ, স্নেহাশিস চমৎকারভাবে বলেছে, আমি শিওর অন্যরা বলবে, আমি জাস্ট 2-3টে উদাহরণ দিই। আই থিঙ্ক ট্যাক্স জিডিপি রেশিও তো লোয়েস্ট, এটার বললে লাভ নাই, বাট মানে এটা আই থিঙ্ক ওয়েল নোন, বাট লেট মি গিভ ইউ সাম মোর স্পেসিফিক্স। আমার ভ্যাটের কথা স্নেহাশিস বলেছে ভেরি অ্যাপলি, আমি ইনকাম ট্যাক্সের কথা বলি, ডিরেক্ট ট্যাক্সেসে আমার টিআইএন আছে 10 মিলিয়নের একটু উপরে, 12 মিলিয়ন। রিটার্ন দেয় অনলি, রিটার্ন সাবমিট করে অনলি অ্যাবাউট 45 লাখ, 1,20,00,000-এর মধ্যে। জিরো ইনকাম ট্যাক্স সবাই দেয় না, আমি জাস্ট সেইং রিটার্ন দেয়। সো এই 45 লাখের মতো যারা রিটার্ন দেয়, এর মধ্যে ট্যাক্স পে করে লেস দেন 30 লক্ষ। সো 1,20,00,000-এর মধ্যে তার মানে 4 ভাগের 1 ভাগ আমাকে ট্যাক্স দিচ্ছে যারা টিআইএন হোল্ডার, এবং যারা রিটার্ন দিচ্ছে তাদের অর্ধেকের কাছাকাছি বা একটু বেশি আমাকে ট্যাক্স দিচ্ছে। তার সাথে সাথে যদি আমি আরও কয়েকটা জায়গাতে আসি, আমার এখন আমি ট্যাক্সের স্পেসিফিক্স নিটিগ্রিটিতে ঢুকতে চাই না, কারণ কোথায় কত রেট হলে কত ভালো বা প্রসিজিওরটা কীরকম হলে ভালো, সেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা সবচাইতে ভালো জানে, আমাদের চেয়েও ভালো। আমি 3টা কৌশলগত বিষয়ে যেতে চাই, যে ট্যাক্সের পৃথিবী জুড়ে ইফ ইউ নিড টু ম্যানেজ ইউর ট্যাক্স বেটার, ইউ নিড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন আমি 4টা মাদার অফ অল প্রবলেমস দেখি ট্যাক্সে, কিন্তু সলিউশনও বলতে হবে। না, সলিউশন বলছি, এগুলোর সাথেই আমি আসছি। প্রথম কথা হলো, আমাদের যে ট্যাক্স টার্গেটটা ডিটারমিন করা হয়, সেই জায়গায় 2টা বড় প্রবলেম আছে হিস্টোরিক্যাল। সেটা গত 15 বছরে অনেক বেড়ে গেছে, কিন্তু এই প্রবলেমগুলো গত 30-40 বছর ধরে আছে। ট্যাক্স
ট্যাক্স টার্গেট যখন ফিক্স করা হয় তখন এইটা খুবই নামে মাত্র সিস্টেম্যাটিক টুলস অ্যানালিসিস এভিডেন্স বেসড ডেটা ইকোনমির গতি প্রকৃতি আগামী 1 বছর 2 বছর 3 বছর অর্থনীতি কিভাবে কাজ করবে ট্যাক্স ড্রাইভারগুলো কিভাবে কাজ করবে সোর্সেস প্রাইভেট সেক্টর কীভাবে যেটা ট্যাক্স সবচাইতে বেশি দেয় প্রাইভেট সেক্টর কীভাবে কাজ করবে এমপ্লয়মেন্ট কোন দিকে যাবে ফর্মাল এমপ্লয়মেন্ট কোন দিকে যাবে এগুলো ভিত্তি করে যে ট্যাক্স টার্গেটিং করতে হয় এটা বাংলাদেশে কখনোই করা হয় না এবং এইটার যে বেসিক টুলস অ্যান্ড সিস্টেম্যাটিক ক্যাপাসিটি সেটাও নাই আমি যখন বিশ্ব ব্যাংকে ছিলাম আমার মনে আছে 2012, 13, 14 ওই 3টা বছর আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম তৎকালীন ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড এনবিআর লিডারশিপ তাদেরকে বোঝানোর জন্য এই ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিটা ডেভেলপ করার জন্য কিন্তু কোনো দিনই আমরা সেটাতে সাকসেসফুল হয়নি প্রথম প্রবলেম কারণ ট্যাক্স টার্গেট যদি ঠিক না থাকে ফার্দার ডাউন দ্য রোড ট্যাক্স কালেকশন তো ঠিক থাকবে না ট্যাক্স পেয়ার এক্সপিরিয়েন্সও ঠিক থাকবে না সেকেন্ড পলিটিক্যাল ইন্টারভেনশন আমরা সবাই বড় হয়েছি না এটা শুনে মানে শিখে বা স্কুলে পড়ে যে কাট ইউর কোর্ট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ মানে যা আমি তাইলে বাজেটের ক্ষেত্রে আমার যেটা হওয়া উচিত রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা বাজেট না ফিসক্যাল ম্যানেজমেন্টে আমি যা আমার ইনকাম করতে পারবো আর ইনকামের বাইরে কিছু ফাইন্যান্স মোবিলাইজ করতে পারবো তার ভিত্তিতেই তো আমার এক্সপেন্ডিচার ঠিক করতে হবে রাইট তো এখন বাংলাদেশে যেটা হয় হিস্টোরিক্যালি এটা গত আমার মনে হয় কয়েক 4-5 দশক ধরেই হয়ে আসছে সেটা হলো রাজনৈতিকভাবে আগে ঠিক করা হয় যে আমার এক্সপেন্ডিচারটা কত হবে কিছু এক্সপেন্ডিচার তো ফিক্স এবং আনঅ্যাভয়েডেবল সেগুলো তো আছে তার উপরে যেগুলো ইনক্রিমেন্টাল নিউ সেগুলো এখন যখন এক্সপেন্ডিচার ঠিক করা হয় 10 টাকা তখন এনবিআরের কাছে এসে সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী লেভেল অর্থমন্ত্রী বা আরও ক্যাবিনেট তারা এসে এনবিআরকে বিশেষ করে এটা প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টারের মানে তাদের কনভারসেশন উইথ এনবিআর অ্যান্ড আইআরডি এখন পর্যন্ত তো আইআরডি আছে এই জন্য আমি বললাম তো সেখানে বলা হয় যে আমাকে 8 টাকা দিতে হবে এই বছর আর 2 টাকা আমি পাবলিক ফাইন্যান্স ডেটের মাধ্যমে ম্যানেজ করবো এনবিআর যদি বলে যে আমার তো গত বছর 5 টাকার কালেকশন ছিল সব কিছু মিলে আমি হয়তো 5.5-6 যেতে পারবো এই কনভারসেশনটা কখনো হয় না কারণ এনবিআর কখনো সাহস করে এই কথাটা বলে না কারণ প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টারের লেভেল থেকে যখন পলিটিক্যাল প্রায়োরিটি ধরিয়ে দেওয়া হয় নন নেগোশিয়েবল এক্সপেন্ডিচার প্রজেক্টস এগুলো ধরিয়ে দেওয়া হয় কোনো আমার মনে হয় ট্যাক্স অথরিটি বা রেভিনিউ অথরিটির প্রধানের সেই হিস্টোরিক্যালি কখনো তারা এই জিনিসটা পুশব্যাক করার মতো বাংলাদেশের সেই বাস্তবতাটা কখনোই ছিল না রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ সো সেকেন্ড জিনিসটা হয়ে যায় যখন এই মানে পলিটিক্যালি ড্রিভেন পলিটিক্স তো একটা রোল প্লে করবে কারণ পলিটিক্স হ্যাজ এ ডিরেক্ট রোল ইন ডেভেলপমেন্ট কী হবে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের প্রায়োরিটি কী হবে কিন্তু সেটা আসলে প্রায়োরিটাইজেশনের বেসিসে না হয়ে পলিটিক্যাল কনসিডারেশনেই বিগত বছরগুলোতে অনেক বেশি হয়েছে আমি আর 3-4 মিনিটে শেষ করছি হ্যাঁ ইয়েতে তো সেই জায়গাতে যখন প্রেশারটা রাজনৈতিক লেভেলে সরকারের থেকে এনবিআরের উপর বা রেভিনিউ অথরিটির উপর পড়ে ইট দেন পার্কুলেটস ডাউন অন দ্য ট্যাক্স পেয়ার্স কেন আমরা হ্যারাসমেন্ট দেখি বিজনেস ট্যাক্স পেয়ার্স ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স তাদের উপর ইম্পোর্টার্সদের উপর তার একটা কারণ ভেস্টেড আছেই সেটাতে আমি পরে যাচ্ছি কিন্তু আরেকটা কারণ হলো এনবিআরের উপর যে মানে ইররেশনাল অফটেন যে বোঝাটা চাপিয়ে দেওয়া হয় তারা সেটার এগেনস্টে পারফর্ম করার জন্য দে ট্রাই টু স্কুইজ এভরি ট্যাক্স পেয়ার দে হ্যাভ ইন দ্য নেটওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল এবং সেইখানেই ট্যাক্স পেয়ার হ্যারাসমেন্টের একটা বড় কারণ নিহিত বাট নট দ্য অনলি রিজন আমি সেই জায়গাটা বলছি নাম্বার 2 রিজন 3 নাম্বার হলো এগেইন আমি যেটাকে বলি মাদার অফ অল প্রবলেম এগুলো সবগুলোই রেভিনিউতে ডিসক্রেশনারি অথরিটি অফ রেভিনিউ অফিসিয়ালস আনকন্ট্রোলড আনচেকড এক্সেসিভ কিছুটা ডিসক্রেশনারি অথরিটি ট্যাক্স অফিসিয়ালসদের থাকতেই হয় পৃথিবী জুড়ে এটাই নিয়ম কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন প্রয়োজনের তুলনায় স্ট্যান্ডার্ড গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের তুলনায় রেশনালের তুলনায় ডিসক্রেশনারি অথরিটি এক্সেসিভ আপনি যত ডকুমেন্টই দেন যত রেশনাল ইনফরমেশন যত ইভেশন যদি নাও হয় পিতুল ভাই প্রপার ইনফরমেশন পার্টিকুলারলি মাল্টিন্যাশনালস বা ধরেন এথিক্যালি নোন যে বিজনেসেস অথবা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স যারা ইন্ডিভিজুয়াল ফর্মাল সোর্স অফ ইনকাম আছে ট্যাক্স অফিসার্স কাস্টমস অফিসার ভিএটি অফিসার তারা যে কোনো কিছু ডিনাই করতে পারে যে কোনো কিছু অ্যাডমিসিবিলিটি বোধহয় টার্মটা বলে ওরা সেখান থেকে বাদ দিয়ে দিতে পারে অ্যান্ড দেন দে ক্যান ইম্পোজ অ্যাজ পার দেয়ার উইল
এই ডিসক্রেশনারি অথরিটি যতদিন না যাবে, যত আইনি আমরা বদলাই, যতবারই বদলাই, যত অটোমেশনই আমরা আনি, আপনার দিন শেষে ওই যে আমরা বলি না তালগাছটা একটা পার্টিকুলার গ্রুপেরই হবে, এবং ওই হ্যারাসমেন্ট যাবে না, এবং হ্যারাসমেন্ট না গেলে ট্যাক্স কালচার, কমপ্লায়েন্স কালচার, সেটা আসবে না, অ্যান্ড দ্যাট হ্যাজ এ ডিরেক্ট লিঙ্ক টু ইয়োর রেভিনিউ। কারণ বেঁধে ধরে জোর করে আপনি ট্যাক্স আদায় একটা লেভেলের বেশি উঠাতে পারবেন না। ইউ হ্যাভ টু ডেভেলপ ভলান্টারি ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড ট্যাক্স কমপ্লায়েন্স কালচার। সেই জায়গাটায় ডিসক্রেশনারি অথরিটি একটা বড় প্রবলেম। আর অটোমেশন সবাই বলে এটা একটা প্রবলেম, আই এগ্রি, কিন্তু অটোমেশন তো একেবারে হয় নাই গত 30-35 বছরে, তা না। অ্যাকচুয়ালি ফার্স্ট অটোমেশন এসেছিল এনবিআরে, আমার যতটুকু মনে পড়ে, প্রধানমন্ত্রী ফর্মার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার 91-এর সময়ে যখন কাস্টমসে অ্যাসিকুডা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন ভিএটি ল, বাংলাদেশ ভিএটি রেজিমও তখন ইন্ট্রোডিউস করেছিল, বাট অটোমেশনে অ্যাসিকুডা ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট ব্রেক থ্রু ইন দ্য রেভিনিউ সিস্টেম ইন বাংলাদেশ। কিন্তু আমি নিজে বিশ্বব্যাংকের থাকা অবস্থায় 4টা অটোমেশন প্রজেক্ট আমি লিড করেছি, অথবা রিফর্মটাকে ডেভেলপ করে অন্য প্রোগ্রাম টিমে হ্যান্ড ওভার করেছি। ইটিআইএন, আপনাদের সবার যে ইটিআইএন আছে, ট্যাক্স গভর্নেন্সের একেবারে বেসিক স্টার্টিং পয়েন্ট, ইউ হ্যাভ দ্য নন করাপ্ট ট্যাক্স ডেটাবেস। সেকেন্ড হলো দ্য ভিএটি অটোমেশন প্রজেক্ট। থার্ড হলো আপনার যেটা সিঙ্গেল উইন্ডো চালু হলো গত বছর। আর আরেকটা আমরা চেষ্টা করেছিলাম, ওইটা ইনকাম ট্যাক্স কমপ্লিট রিটার্নটাকে অটোমেশনের জন্য, ওইটা হয়নি। তো এই 4টা, কিন্তু 4টাই ইটিআইএনটা বাদ দিলে আর সিঙ্গেল উইন্ডো খুব নতুন, লিটারালি ভিএটি অটোমেশন কমপ্লিটলি ফেল করেছে। আপনার আমরা যেটা আনতে চেয়েছিলাম ইনকাম ট্যাক্স প্রসেসিংটা কমপ্লিট অটোমেশনে, সেইটা আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে সরকারের কোনো ঋণ ছাড়া আমরা করে দিতে চেয়েছিলাম এনবিআরকে, কিন্তু তখন অন্য একটা ডেভেলপমেন্ট এজেন্সি, তারা ঋণের মাধ্যমে, আমাদের অ্যাসেসমেন্ট ছিল $6 লাখ থেকে $7 লাখ লাগবে পুরোটা করতে। আরেকটা ডেভেলপমেন্ট এজেন্সি $13 মিলিয়ন সিমিলার থিংয়ের জন্য লোন অফার করলো, অ্যান্ড দে ওয়েন্ট ফর দ্য লোন। কেন? লোনের মধ্যে প্রকিউরমেন্ট ইনভলভ, পাবলিক সেক্টর ম্যানেজ প্রকিউরমেন্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে হয়, সেটা কখনো প্রকিউরমেন্টটা রিসিপিয়েন্ট গভর্নমেন্টের কাছে যায় না, ওয়ার্ল্ড ব্যাংক কন্ডাক্টস দ্য প্রকিউরমেন্ট। সো আপনারা বুঝতেই পারছেন যে সেটা কেন হয় নাই। আর সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে, এটাতে আমি এনবিআরকে ধন্যবাদ জানাই, কাস্টমসকে ধন্যবাদ জানাই। বাট আমি যেটা ব্যক্তিগতভাবে জানি, যদি আমি তখন বিশ্বব্যাংক ছেড়ে এসেছি, 2021-এ ইমপ্লিমেন্টেশনের প্রথম দিকে এইটার যে টোটাল ব্যাপ্তি, এটাকে কম্প্রোমাইজ করে ফেলা হয়েছে, এটাকে স্কুইজ করে ফেলা হয়েছে। সো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে, খুব ভালো কথা, কিন্তু অরিজিনাল ডিজাইনে ফেরত যেতে হবে, নাহলে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর যে মানে রিয়েল ইম্প্যাক্ট, এত দারুণ একটা জিনিস এনবিআর শুরু করেছে অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, 38টা মন্ত্রণালয় এবং এজেন্সি জড়িত আছে, এইটার ফুল বেনিফিটটা আমরা পাবো না। সুতরাং পলিটিক্যাল ইকোনমি অফ অটোমেশন অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মস ইন এনবিআর, সেটাকে খুব ভালোভাবে যদি অ্যানালাইজ না করে এখানে নতুন প্রজেক্ট, নতুন রিফর্মসে যাওয়া হয়, মোস্ট লাইকলি মোস্ট উইল ফেল। তো সেই জায়গায় ওই কোশ্চেনের আনসার দেন নাই। আচ্ছা, এখন আসি, আমি এটা দিয়ে শেষ করে দিই, যেহেতু 15 মিনিট আমরা এগ্রি করেছিলাম। সেটা হলো যে এই যে রেভিনিউ পলিসি এবং রেভিনিউ ম্যানেজমেন্ট সেপারেশনটা হয়েছে, ইট ওয়াজ এ মাচ নিডেড ওয়ান। কেননা এটা অনেক বছর ধরে বলা হচ্ছিল যে রেভিনিউ মানে ট্যাক্স পলিসি, মানে যে নীতি করবে যে কে কীভাবে কত ট্যাক্স দিবে, আর যে ট্যাক্সটা আদায় করবে, দুইটা যদি একজনের কাছে থাকে, মানে প্লেয়ার অ্যান্ড রেফারি এক হয়ে গেল। সো এটা ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং তখন এটা যেটা হয়, যখনই প্রেশারে পড়া হয়, এটা পৃথিবী জুড়েই হয়, যখনই প্রেশারে পড়া হয়, রেভিনিউ কালেকশন শর্টফল বা পারফরমেন্স ভালো না থাকে, আস্তে করে রেভিনিউ পলিসি চেঞ্জ করে কালেকশনের সুবিধা করা হয়, মানুষ বা ইকোনমির ক্ষতি করে। তো সেই জায়গা থেকে এইটা অ্যাটলিস্ট 15 বছর ধরে বলা হচ্ছিল, ফাইনালি এটা করেছে। সেই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্ট এবং এনবিআর, তাদেরকে আমি সাধুবাদ জানাই। যদিও আই নো ফর শিওর এটা IMF-এর ফাইনাল ট্রান্স জুন মাসে যেটা আসছে, সেটা যদি কন্ডিশনালিটি না থাকতো, এটা হয়তো এত তাড়াতাড়ি হতো না, বাট হয়েছে, এই জন্য আমি সাধুবাদ জানাই এনবিআরকেও, গভর্নমেন্টকেও। কিন্তু ইট ইজ অনলি দ্য ফার্স্ট গুড স্টেপ। দ্য সেপারেশন ইজ আ মিনস টু দ্য এন্ড, ইট ইজ নট দ্য এন্ড ইন ইটসেলফ। এই সেপারেটেড যে দুটা মানে ইনস্টিটিউশন এখন হবে, তারা কি কাজ করবে, তাদের টার্মস অফ রেফারেন্স, তাদের কাজের সক্ষমতা, ইনস্টিটিউশনাল সিস্টেমস, ক্যাপাসিটি, এবং তাদের যে কাজের স্বচ্ছতা, সেগুলো যতক্ষণ কমপ্লিমেন্টারি রিফর্মস না আনা হবে, ততক্ষণ কিন্তু আমরা এটার পুরোপুরি বেনিফিট পাবো না। এবং শুরুতেই একটা হোঁচট খেয়েছি, আপনারা দেখেছেন ইনস্টিটিউশনাল ডিজাইনে, প্রাতিষ্ঠানিক ডিজাইন অফ দ্য রিফর্ম, সেখানে কে কোন সাইডের হেড হবে, সেখানে আমার মনে হয় এটা অ্যাভয়েডেবল ছিল যেটা হয়েছে। এটার খুব সহজ
এবং রেশনাল সমাধান ছিল, বাট সামহাও গভর্নমেন্টে কেউ না কেউ এটা মিস করেছে এবং সেটার জন্য শুরুতেই যে ধাক্কাটা খেয়েছে, বাট আই হোপ এটা ওয়াজ এ টিদিং প্রবলেম, লেটস কনসিডার দিস। কিন্তু এইটাকে এখন ইমপ্লিমেন্ট করতে গেলে এটার থেকে কিন্তু প্রথম দিনই আপনি বেনিফিট পাবেন না। এইটার ইনস্টিটিউশনাল সেট আপটা, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অ্যান্ড দ্য নেসেসারি ক্যাপাসিটি, নট অনলি হিউম্যান ক্যাপাসিটি বাট দ্য সিস্টেমস, টুলস, মনিটরিং, অটোমেশন, এগুলো যতদিন না আসবে আমরা ফুল বেনিফিটটা পাবো না। এটা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ।